হিয়ারিংটা শেষ করে সবেমাত্র চেয়ারে এসে বসেছে সুচরিতা। আজ খুব তাড়া আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এমন সময় অনিক এসে বলল, ম্যাম, সেই ক্লায়েন্টটা এসেছে। কোন ক্লায়েন্ট? আজ আমি যে কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখতে বারণ করেছিলাম তোমায়। কোনো কথা শোনো না তুমি আমার। এমন করলে কাল থেকে তুমি আর এসো না আমার কাছে। বিরক্ত হয়ে বলল সুচরিতা। বছর 57 সুচরিতা রায়চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট অফ আলিপুর জজ কোর্ট। বয়সের কারণে তেমন আর দৌড়াদৌড়ি করতে পারে না। কাজের এত প্রেশার, তাই বছরখানেক হলো অনিককে রেখেছে তার কাজে হেল্প করার জন্য। অনিক সবেমাত্র ল কমপ্লিট করে প্র্যাকটিস করছে। একটু থতমত খেয়েই সে বলল, ম্যাম, আমি রাখিনি, ওরা বারবার রিকোয়েস্ট করছে আপনার সঙ্গে দেখা করার জন্য। ওই যে সেই কাপলটা যারা ডিভোর্সের জন্য এসেছিল কদিন আগে, কি ঝামেলাটাই না করেছিল মনে নেই? রাগটা যেন জল হয়ে গেল সুচরিতার। ওদের পাঠিয়ে দাও বলে চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে লোকের আনাগোনা দেখতে দেখতে ফিরে গেল নিজের 27 বছর বয়সে। তখন সবেমাত্র ল পাশ করে প্র্যাকটিস করছে সে আর তার হাজব্যান্ড সিদ্ধার্থ। ল কলেজেই আলাপ তাদের, তারপর প্রেম। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে। বিয়ের 4-5 মাস পর থেকেই শুরু হলো অশান্তি। প্রেমটা মধুর হলেও দাম্পত্য জীবন মোটেও সুখের হয়ে উঠছিল না। বিয়ের আগে সিদ্ধার্থকে বেশ শান্ত স্বভাবের মনে হলেও আদতে সে একজন বদমেজাজি মানুষ। একবার রাগ মাথায় উঠে গেলে আর রক্ষা নেই। আর সুচরিতাও কম যায় না। মাঝে মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যায়। আর সহ্য করতে পারছিল না সুচরিতা। সারাদিন কোর্টের প্রেশার, তারপরে সংসারের খুঁটিনাটি সমস্যা সামলে উঠতে পারছিল না। মানিয়ে নিতে পারছিল না দুজন দুজনকে। ভালোবাসাটা তলিয়ে যাচ্ছিল। ইগোটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল দুজনের মাঝখানে। অবশেষে দুজনের সিদ্ধান্ত নিল ডিভোর্সের। সুচরিতা চলে এলো বাপের বাড়িতে। কথা হলো ডেট ফাইনাল করে জানাবে সিদ্ধার্থকে। সব কথা জানালো মা বাবাকে। বাবা কিছুক্ষণ চুপ থেকে একটা মুচকি হাসি দিয়ে সুচরিতার মাথায় হাত রেখে বললেন, জানিস তো মা, কোনো কিছু খুব সহজেই ভেঙে ফেলা যায়, কিন্তু গড়তে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, লাগে অনেক পরিশ্রমও। এই দেখ, আমি যে এই বাড়িটা বানিয়েছি একদিনে কি হয়েছে? কিন্তু ভাঙতে গেলে নিমেষেই ভেঙে ফেলা যাবে। তোর মা আর আমার বিয়ে হলো এই 30 বছর। আমাদের মধ্যে কি ঝগড়া গণ্ডগোল হয়নি? হয়েছে। তবুও আমরা একসাথে পার করে দিলাম এতগুলো বছর। সবার সংসারই একটু আধটু ঝামেলা হয়ে থাকে। তবে হ্যাঁ, তার মানে এই নয় আমি তোমাকে তোমার সব কিছু বিসর্জন দিয়ে জামাইয়ের সঙ্গে থাকার জন্য বলছি। আমি কেবল এটুকুই বলছি, যা করবে ভেবেচিন্তে করবে। সময় নাও কিছুদিন, যতটা তোমার দরকার। রাগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না। তুমি কিছুদিন এখানে থাকো, সিদ্ধার্থের সঙ্গে দেখা করো না আর কথাও বলো না। দেখো তোমার মন কি বলছে। আর মনে রাখবে, তোমার কথাই হলো শেষ কথা। যদি একসঙ্গে থাকতে চাও থাকবে, আর না থাকতে চাইলে পথ তো খোলাই আছে। এরপর বাবা সিদ্ধার্থকে ফোন করে একই কথা বললেন। কিছুদিন পর সিদ্ধার্থ নিজে এসে সুচরিতাকে ফিরিয়ে নিয়ে যায়। মাঝে মধ্যে ঝগড়া গণ্ডগোল যে হয়নি তা কিন্তু একেবারেই নয়। যখন একজনের রাগ হয়েছে অন্যজন চুপ থেকেছে, একজনের অভিমান হলে অন্যজন মানভঞ্জন করেছে, একজন অন্যজনের ভুল ধরিয়ে দিয়েছে, মানিয়ে নিয়েছে দুজন দুজনকে। এমনি করে আজ তাদের বিয়ের 35 বছর পূর্ণ হলো। এক মেয়ে ও এক ছেলে। ছেলে বিদেশে আছে আর মেয়ে ডাক্তারি পড়ছে। তাই আজ একটু বেশি তারা বাড়ি ফেরার জন্য। হিয়ারিংটা ইম্পর্ট্যান্ট ছিল, না হলে আজ কোর্টে আসতো না সে। এমন সময় ছেলে মেয়ে দুটো ঢুকলো চেম্বারে। বয়স বেশি নয়, 30-35-এর কাছাকাছি হবে। বিয়ে হয়েছে এই 4 বছর। কদিন আগে ডিভোর্সের জন্য এসেছিল সুচরিতার কাছে। ডিভোর্স ফাইল করার আগে সুচরিতা সকল কাপলকেই একসঙ্গে পাশাপাশি বসিয়ে বাবার বলা কথাগুলো বলে।
তারপর তারা যেমন ডিসিশন নেয় সেই অনুযায়ী কাজ করে। আজ পর্যন্ত যে কটা ডিভোর্স কেস এসেছে কেউই তার কথায় নিজেদের সিদ্ধান্তকে পাল্টায়নি। কী আর করা যাবে, এটাই তার প্রফেশন, ডিভোর্স করিয়ে দিয়েছে। আজ মনটা কেমন যেন খারাপ লাগছে সুচরিতার, যেহেতু আজ বিবাহবার্ষিকী তাদের। এই কাজটা করতে যেন তার মন সাড়া দিচ্ছে না। তাছাড়া কাপলটা যেদিন প্রথম তার কাছে ডিভোর্সের জন্য এসেছিল, মেয়েটা কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েছিল। তখন ছেলেটা তার দিকে একটা জলের বোতল এগিয়ে দিয়েছিল। মেয়েটা রাগের বশে জলটা খায়নি, তবুও কেন জানি না মনে হচ্ছিল সেও তার হাজব্যান্ডকে খুব ভালোবাসে। তাই সুচরিতা ভেবেছিল বাবার বলা কথাগুলো হয়তো কাজে লাগলেও লাগতে পারে। কিন্তু আজ আচমকা আসার কী কারণ হতে পারে বুঝতে না পেরে তাদেরকে বসতে বলে সে নিজের চেয়ারটাতে বসল। ছেলেটা একটা মিষ্টির প্যাকেট বার করে রাখলো টেবিলের ওপর। তারপর একটা লাজুক হাসি নিয়ে বলল, থ্যাংক ইউ ম্যাডাম, আপনি না থাকলে হয়তো সেদিনই আমাদের ডিভোর্সটা হয়ে যেত। আর সেটা হয়ে গেলে আজ আমি হয়তো এই খুশির খবরটা পেতাম না। জানেন তো, আমি বাবা হতে চলেছি। কাল ওর শরীরটা খারাপ লাগছিল বলে শাশুড়ি মা ওকে ডাক্তারের কাছে নিয়ে যান। তারপর তিনি আমাকে ফোন করে খবরটা জানান। এই 3 মাস হলো আমাদের বেবিটা এসেছে। ডিভোর্সটা হয়ে গেলে কি হতো বলুন তো আমার বাচ্চাটার? আর আমার বাচ্চার মাকে দেখছেন তো, সে নিজেই এখনও বাচ্চা, নিজেকেই সামলাতে পারে না তো বাচ্চা সামলাবে কি করে? আর এত বদমাইশ, আমাকে হয়তো কথাটা জানাতই না। পাশে বসে মুখ চেপে হাসছিল মেয়েটা। ওদেরকে একসাথে এমন দেখে চোখ দুটো জুড়িয়ে গেল সুচরিতার। তারপর মিষ্টির প্যাকেট থেকে ওদেরকে একটা করে মিষ্টি খাইয়ে কনগ্র্যাচুলেশন জানিয়ে কোটটা গায়ে চাপালো। তারপর নিজে একটা মিষ্টি খেয়ে গাড়িতে উঠে পড়ল বাড়ি যাওয়ার জন্য। ওদিকে আবার সিদ্ধার্থ অপেক্ষা করছে। ছেলেরও আজ বাড়ি আসার কথা, হয়তো চলেও এসেছে। মেয়েটা হয়তো বেলুন ফোলাতে ব্যস্ত।